কাজল রেখা। লেখনীতে তানজিনা ইসলাম স্রোতশিনী। পর্ব সংখ্যা ৩। চাঁদনি এক দৃষ্টি চেয়ে আছে ঘুমন্ত আধারের দিকে। মেয়েটার ঘুম ভেঙেছে একটু আগেই। আধারের ফর্সা মুখের দিকে তাকিয়ে হিংসে হয় চাঁদনির। সুদর্শন স্বামী ওর। সকালের স্নিগ্ধ কোমল রোদ্দুর মুখের ওপর পড়ছে। একটা সূর্যমুখী ফুলের ন্যায় লাগছে ওকে। চাঁদনি অপলক তাকিয়ে থাকলো। কালকের কথা মনে পড়তেই বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আধার নড়ে চড়ে উঠতেই দৃষ্টি ফিরিয়ে তটস্থ উঠে দাঁড়ালো চাঁদনি। তড়িঘড়ি করে গিয়ে বসলো কাউচের ওপর। বুক ধুক ধুক করছে। ছেলেটা ঘুম ভেঙে ওকে ছ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখলে কি যে ভাবতো। চাঁদনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আধারের ঘুম ভাঙতেই দেখলো চাঁদনি বসে আছে সোফার ওপর, মাথা নিচু করে। আধার ঘুমো ঘুমো দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। মেয়েটার অভাবে বসে থাকার সায়েন্স বুঝতে পারলো না। অত ঘাটালো না ওকে। মেঝেতে পা রাখতেই চোখ মুখ কুঁচকে ফেললো ও। খেয়াল না করে কাচের টুকরোতে পা দিয়ে ফেলেছে। বুড়ো আঙুলে কেটেছে। রক্ত ঝরছে সেখান থেকে। কাঁচ নিজের জায়গাতেই ছিল, আধার গিয়ে পা কেটেছে সেখানে। এখানে তো কাচের কোনো দোষ নেই। দীর্ঘশ্বাস ফেললো আধার। খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে গেল কোনো মতে। মাথা নিচু করে থাকলেও চাঁদনি পরখ করলো সবকিছু। মৃদু খারাপ লাগা কাজ করলো মনে। ইস, একটু দেখে হাঁটবে না ছেলেটা। ওয়াশরুম থেকে বেরোতেই আধার দেখলো চাঁদনি নেই কক্ষে। হয়তো নিচে গেছে মেয়েটা। সিঁড়ি বেয়ে গটগটিয়ে নিচে নামলো আধার। ডাইনিং এ আসতেই শোনা গেল বর্ষা বেগমের কণ্ঠ। রাফিয়া বেগমের কক্ষের দরজা ধাক্কাচ্ছেন তিনি। রাফিয়া বেগম আধারের দাদি। কাল থেকে বৃদ্ধা দরজা খিল দিয়ে কক্ষে বসে আছে। ছেলেদের ওপর বেজায় চটে আছেন তিনি। আসলে তিনি চাননি চাঁদনির সাথে আধারের বিয়ে হোক। তার অমন সুদর্শন নাতনির সাথে কালো অপয়া মেয়েটাকে কোনো দিক দিয়েই মানাবে না। এই নিয়ে পুরোপুরি বিয়ের বিপক্ষে ছিলেন তিনি। ছেলেদের প্রস্তাব নাকচ করে তাদের অনেকভাবে বোঝানোর চেষ্টাও করেছেন বিয়েটা ভেঙে দিতে, কিন্তু ছেলেরা তার কথা আমলে নেননি। সেই নিয়ে ভীষণ ক্ষেপে আছে বৃদ্ধা। চাঁদনিকে রাফিয়া বেগম ছোটবেলা থেকে ভীষণ অপছন্দ করতেন। একমাত্র কারণ গায়ের রং। চাঁদনির মা রুবাইয়া বেগম যখন গর্ভবতী ছিলেন তখন তিনি ভেবেছিলেন ছেলে হবে, আধারের মতো আরেকটা নাতি হবে তার। কিন্তু হলো নাতনি। তার উপর মেয়েটার ওর পিতার মতো দুধে আলতা গায়ের রং না, শ্যামলা। কালো ত্বকের ভিড়ে মেয়েটার মায়াবী মুখ চোখে পড়ল না তার। মেয়ে হতে হবে রূপসী অপ্সরা, নয়তো কিসের মেয়ে। কালো মেয়েদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই সুন্দর পৃথিবীতে অমন কালোদের বেঁচে থাকার দরকার কি? এমনিতেই তার মেয়ে পছন্দ না, তার ওপর কালো মেয়ে তো একেবারেই না। তাই আধার আর অর্পিতা তার চোখের মনি হলেও চাঁদনি ছিল চোখের বালি। বর্ষা বেগম দরজায় ধাক্কা দিয়ে বারবার বেরোতে বলছেন তাকে। তার কক্ষটা নিচ তলায়। বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল আধার। চেয়ারের ওপর বসে একাধারে খেয়েই যাচ্ছে চাঁদনি। আশেপাশে কি হচ্ছে তাতে মেয়েটার কিঞ্চিত ভ্রুক্ষেপ নেই বললেই চলে। অন্য চেয়ারে জবা বেগম বসা। ওনারও এসব নাটক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দুদিন পরপরই রাফিয়া বেগম এসব নাটক করে থাকেন। নতুন কিছু না। কাল রাতে মেয়ের টেনশনে কিছু খায়নি সে। সকালে উঠে তার পেট তাকে জানান দিল খিদের কষ্ট মেয়ের পালিয়ে যাওয়ার কষ্টের চাইতেও অনেক গুণ বেশি। আধার গটগটিয়ে এগিয়ে এলো রাফিয়া বেগমের কক্ষের সামনে। সে যাওয়ার পর আকিব আর অপূর্ব শিকদার এলেন। একটু পর আরমান শিকদারকেও আসতে দেখা গেল। আধার দরজায় বাড়ি দিল কয়েকটা। দাদিমা দাদিমা বলে ডাকলো কয়েকবার। নাতের কথা ফেললেন না রাফিয়া বেগম। খট করে দরজা খুললেন। আধারের চিন্তিত মুখ দেখে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। বিলাপ করে বললেন, এই বাড়িতে আমার কোনো দাম নাই রে দাদু ভাই। কেউ আমারে মানুষ বলে মনে করে না। গতকাল থিক্কা দরজা বন্ধ করে বইসা আসি, কেউ একবার ডাকলো না পর্যন্ত। ওই পোড়ামুখীকে বিয়ে করেছিস তুই, তাই না? মাথায় হাত বুলিয়ে দিয়ে বৃদ্ধাকে শান্ত করার চেষ্টা করলো আধার। অনেক ভুলিয়ে ভালিয়ে খাবার টেবিলে নিয়ে গেল। নাতির কথা কোনো কালই ফেলেন না রাফিয়া বেগম। তাই আধারের কথা অনুযায়ী গেল খাবার টেবিলে। চাঁদনিকে গিলতে দেখে মুখ বাঁকালেন। আধারের দিকে তাকে অভিযোগ ছুড়ে বললেন, দেখছোস কত অপয়া। বাড়ির সবাই আমারে কেমন করে ডাকাডাকি করলো, কিন্তু মাইয়ারা গিলতেই আছে। হতচ্ছাড়ি। জবা বেগমকে তিনি চোখে দেখলেন না, অথচ সেও ওই জায়গায় বসেই খাচ্ছিলেন। আধার কিছু বলল না। চেয়ার টেনে বসালো রাফিয়া বেগমকে। নিজেও বসলো পাশের চেয়ারে। বর্ষা বেগম সবাইকে খাবার পরিবেশন করেন। আকিব শিকদার বসতে গিয়ে এক পলক তাকালেন মেয়ের দিকে। মেয়ে তার মনোযোগ দিয়ে খেতেই আছে। বাকি কোনো কিছুর চিন্তা আপাতত নেই তার। দীর্ঘশ্বাস ফেলেন তিনি। আধার খাওয়ার মাঝেই সবাইকে উদ্দেশ্য করে বলল, আজকেই ঢাকা ফিরে যাব। এই এসেছিস কদিন হলো? হ্যাঁ, আজকেই চলে যাবি? বিয়ের কাজে তো তোকে দেখার সুযোগই পেলাম না আমি। বলেছিলি না 2 মাস থাকবি? তড়িঘড়ি করে বললেন বর্ষা বেগম। হুম, ভেবেছিলাম কয়েকদিন থাকবো, কিন্তু ভাবলেই তো সেটা ফুলফিল হবে না। আমার থাকা তো সহ্য হচ্ছিল না তোমাদের। আধারের গম্ভীর কণ্ঠে এক পলক ওর দিকে তাকালেন অপূর্ব শিকদার। আইঢাই করে বললেন, চাঁদমাকে নিয়ে যাবে না?
দেখো, বিয়েটা যেভাবেই হোক না কেন, হয়েছে তো। তিন কবুল বলে আল্লাহর কালাম পড়ে বিয়ে হয়েছে তোমাদের। ওকে এভাবে অস্বীকার করো না আধার। নিয়ে যাব। দায়িত্ব যখন কাঁধের ওপর গছিয়ে দিয়েছো, তখন পালন করতে পিছুপা হব না। যতটা দায়িত্বহীন ভাবো ততটা দায়িত্বহীন আমি না। চাঁদনি অবাক হলো বেশ। এতটাই অবাক হলো যে খাবার হাতে নিয়ে হা করে তাকিয়ে থাকলো আধারের দিকে। মুখ বাঁকালেন রাফিয়া বেগম। চাঁদনিকে নিয়ে যাবে না শুনলে বেশি খুশি হতেন তিনি। খাওয়া শেষে টিস্যু দিয়ে মুখ মুছে উঠে দাঁড়ালো আধার। চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, ওপরে গিয়ে জলদি রেডি হবি, 10টায় ট্রেন। সে কি, বাড়িতে এত গাড়ি থাকতে ট্রেনে করে যাবি? অপূর্ব শিকদার বললেন। তাচ্ছিল্য করে হাসলো আধার। শ্লেষাত্মক স্বরে বলল, তোমার বাড়ির কোনো কিছুই নিজের প্রয়োজনে ব্যবহার করব না আমি। কাল কি করেছো আমার সাথে ভুলিনি এখনো। পরক্ষণেই চাঁদনির দিকে তাকিয়ে বলল, জলদি খানা রে ভাই। এত কিসের খাওয়া খাচ্ছিস বলবি? সেই কখন থেকে খেয়েই যাচ্ছিস। উঠোনে দাঁড়িয়ে আছে শিকদার বাড়ির সকলে। বাড়ির 2 ছেলে মেয়ে আজ ঢাকা পাড়ি দিবে। আধার ফর্মাল ড্রেস আপে রেডি হয়ে আছে, কিন্তু চাঁদনির নামার কোনো নাম নিশানাও নেই। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে আধার। সেই কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ও। পা ব্যথা হয়ে গেছে, কিন্তু চাঁদনির টিকিটারও খোঁজ নেই। এভাবে তো ট্রেনও মিস হয়ে যাবে। অনেকটা সময় পেরোনোর পর চাঁদনি নামলো। আধার গিয়ে গাঁটটা মারলো ওর মাথায়। নাক ফুলিয়ে বলল, বাথরুমে বসে গু খাচ্ছিলি? এত সময় লাগে কেন রেডি হতে? উত্তরে মুখ বাঁকালো চাঁদনি। কেউ খেয়াল না করলো আকিব শিকদার খেয়াল করলেন চাঁদনির মুখ লাল হয়ে আছে, চোখ ফুলে গেছে। কেঁদেছে মেয়েটা। আকিব শিকদারের বুক ভার হয়ে আসে। ধীর পায়ে হেঁটে চাঁদনির সামনে দাঁড়ান তিনি। চাঁদনি মাথা নিচু করে ফেলে। আকিব শিকদার নম্র স্বরে শুধান, তোমার আম্মুর রুমে ছিলে এতক্ষণ? উত্তর দিল না চাঁদনি। আকলিষ্টে ঢোক গিললেন আকিব শিকদার। মেয়েটা কথা বলছেন না তার সাথে। তিনি কথা বলতে গেলেই কেমন উপেক্ষা করছেন তাকে। চাঁদ, আমার বাচ্চা, তাকা আমার দিকে। চাঁদনি নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। আকিব শিকদারের কান্নাগুলো ঠেলে আসলো। নিজেকে সামলানোর শক্ত দেখানোর চেষ্টা করেও পারলেন না। চাঁদনির হাত ধরে কেঁদে ফেললেন। অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার আম্মা, আমি তোর ভালো বাবা হতে পারিনি। মাফ করে দিস আমাকে, নয়তো মৃত্যুর পর রুবাইয়ার সাথে দৃষ্টি মেলাতে পারবো না। চাঁদনির দৃষ্টি টলে না। অনুভূতি শূন্যের ন্যায় তাকিয়ে থাকে ও। শুধু বলে, এতটা বোঝা হয়ে গেছিলাম বাবা তোমার ওপর, যে এখন আরেকজনের ওপর বোঝা বানিয়ে দিলে। এটাই ছিল শেষ কথা। বাবা আর বড় বাবার সাথে আর টু শব্দ করেনি চাঁদনি। শুধু বর্ষা বেগম আর আরমান শিকদারের সাথে সাথে কথা বলে গাড়িতে উঠল চাঁদনি। জবা বেগম ওদের বিদায় দিতে আসেননি। অপূর্ব শিকদারও অনেকভাবে সরি বললেন চাঁদনিকে, নিজের খেয়াল রাখতে বললেন। আধার শুধু অবাক হয়ে দেখছে সবাইকে। কেউ একবার ওর কাছে ক্ষমা চাইল না, অথচ সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল ও। চাঁদনির কাছে ক্ষমা চেয়ে ব্যাপারটা খালাস। হিংসায় পরিপূর্ণ হলো আধারের বুক। চাঁদনি যে ওর বাপ চাচার খুব আদরের সেটা জানা কথা, তবে ওকে যেভাবে অবহেলা করবে সেটা জানা ছিল না আধারের। আধার গাড়িতে ওঠার আগে আকিব শিকদার এসে জড়িয়ে ধরলেন ওকে। মলিন হাসলো আধার। এই মানুষটাকে ও নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। বাবার সাথেও এতটা বন্ডিং নেই ওর, যতটা চাচ্চুর সাথে আছে। আকিব শিকদার ছাড়লেন ওকে। ভাঙা গলায় বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো আধার। ওর কোনো দোষ নেই। ওর গায়ে কোনোদিন একটা ফুলের টোকা লাগতে দিইনি আমি। আমাদের রাগ ওর উপরে ছিল না। কথা দাও, দেখে রাখবে ওকে। দিলাম কথা। স্টেশনে পৌঁছে গাড়ি থেকে নামলো দুজনে। চাঁদনি আধারের পিছু পিছু এগিয়ে চলে। টিকিট কাউন্টারে গিয়ে 2টো টিকিট কাটলো আধার। কুলি ওদের ব্যাগপত্র বহন করলো। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে থামবে। আধার ঘড়ি দেখলো কয়েকবার। চাঁদনি পুলকিত দৃষ্টিতে তাকালো আশেপাশে। এই প্রথমবার ট্রেনে চড়বে ও। ফিলিংসটা অন্যরকম। বাপদাদার অঢেল টাকা থাকলেও বাড়ি আর স্কুলের গণ্ডি ছাড়া কোথাও পা রাখা হয়নি চাঁদনির। সে আজ ঢাকা যাবে। চাঁদনি শুনেছিল ঢাকার শহর অনেক সুন্দর। অগাধ ইচ্ছে ছিল শহরটি দেখার। এভাবে অযাচিতভাবে ইচ্ছেটা পূরণ হয়ে যাবে চাঁদনি ভাবেনি কোনোদিন। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে ট্রেন এসে থামল। চাঁদনি দুপা পিছিয়ে আধারের বাহু আঁকড়ে ধরে। ক্ষণকাল পর আধার ছাড়িয়ে নেয় নিজেকে। গম্ভীর স্বরে বলে, ঠিক আছিস তুই? ভয় পেয়েছিস? ঢোক গিলে ডানে বায়ের মাথা নাড়ালো চাঁদনি। ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের মধ্যে আধারের পাশ থেকে সরে গেল চাঁদনি। ভিড়ের মধ্যে অসহায় হয়ে পড়ল মেয়েটা। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো আধারকে,
সে নেই, কোথাও নেই। চারিপাশে সব অচেনা অজানা মানুষ। অজানা আতঙ্কে চাঁদনির বুক কাঁপল অচিরাত। তক্ষুনি ভরসার হাত হিসেবে একটি বলিষ্ঠ হাত ওর শীর্ণ হাত শক্ত করে আঁকড়ে ধরল। চাঁদনি টলমল দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার টেনে নিয়ে গেল ওকে বুকের ভেতর। আলাদা কেবিন নিয়েছে ওরা। সাথে আনা ব্যাগগুলো তাকে উঠিয়ে রাখলো আধার। কোমরে হাত দিয়ে দাঁড়ালো চাঁদনির সামনে। চোখ পাকিয়ে বলল, বাচ্চা নাকি রে তুই? ঠিকভাবে হাঁটতে পর্যন্ত পারিস না? এক্ষুনি তো হারিয়ে যেতি। আমার হাত ধরে রাখলে জাত যেত তোর? এত অ্যাটিটিউড কিসের রে তোর? তুমিই তো ঝাড়া মেরে ছাড়িয়ে নিলে হাত। ঝাড়া মেরে কই ছাড়ালাম? ট্রেনে উঠতে হতো তাই ছাড়িয়ে নিয়েছিলাম আলতো করে। ঝাড়া মেরে ছাড়াতে কই দেখলি তুই? হুদাই বাড়িয়ে বলছিস। হারিয়ে গেলে তখন দেখা যেত ভ্যাঁ করে কেঁদে লোকের কানের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছিস। এখন আসছে অ্যাটিটিউড দেখাতে। হুঁ, আমি হারিয়ে গেলে তো তোমারই লাভ। আমার মতো বোঝাকে আর বয়ে বেড়াতে হবে না। আমি হারিয়ে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। হুদাই চিন্তা করছো কেন? কেমন করে যেন তাকালো আধার। পরক্ষণেই এক পেশে হাসল। বলল, সেটা তো আমিও জানি, কিন্তু সমস্যা কি বলতো? তুই হারিয়ে গেলে বাবা চাচ্চু তো আর আমাকে আস্ত রাখতো না। ওদের কি জবাব দিতাম? তাই না চাইতেও সামান্য চিন্তা করতে হচ্ছে তোর জন্য। এমনিতেই ভোগান্তির শেষ নেই। তোর জন্য আর ভোগান্তিতে পড়তে পারবো না। একটু রেহাই দে আমাকে। চাঁদনির এই পর্যায়ে এসে আসলেই মনে হলো কেন হারিয়ে গেল না। তাহলেই তো কারোর ওর উপস্থিতি নিয়ে বিরক্তি ঝরে পড়তো না সর্বাঙ্গে। চাঁদনি বিরস দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। ঠোঁটের কোণে ছড়ায় বিষাদের হাসি। আধার আঁকড়ে ধরলো ওর হাত। সিটের ওপর বসালো ওকে। কোমল স্বরে বলল, একটু বেশিই ভাব নিচ্ছিস চাঁদ। এত ভাব ভালো না। তুই একটু বস। আমি একটু আসছি বাইরে থেকে। কাজ আছে। বের হবি না খবরদার। আমি এসে যেন তোকে এভাবেই বসা দেখি। আজাইরা চিন্তা মাথায় নিতে পারবো না। ঠোঁট উল্টে বসেছিল চাঁদনি। আধার বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই ঝঙ্কার দিয়ে ফোন বাজতে শুরু করলো। হকচকিয়ে আশেপাশে চাইলো চাঁদনি। সিটের ওপর আধারের ফোন রাখা। ফোন রেখেই চলে গেছে ছেলেটা। আধারকে ডাকার জন্য উঠে দাঁড়ালো চাঁদনি। আবার কি মনে করে বসে পড়লো। বসেছিল যাতে সিটের ওপর চাঁদনিকে বসা দেখতে পায়। না পেলে তো ওর উপরেই চেপবে। রিংটন বাজতে বাজতে কেটে গেল কল। আরেকবার কল আসতেই আইঠাই করে আধারের ফোন হাতে নিল চাঁদনি। অর্পিতা নামে সেভ করা একটি নাম্বার। পাশে লাভ শেপের ইমোজি। চাঁদনির বুক ধক করে উঠল। রক্ত সঞ্চালন যেন বন্ধ হয়ে গেল ওর। এই মেয়েটা না পালিয়ে গিয়েছিল আধারকে বিয়ে করবে না বলে? আবার কেন এত ডেসপারেটলি ফোন করছে ওকে? বহু কষ্টে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করলো চাঁদনি। ওপাশ থেকে তড়িঘড়ি করে একটি মেয়ের ডাক ভেসে এলো। হ্যালো আধার। আঁখিতে অশ্রু ভিড়ল চাঁদনির। ওদিকে অর্পিতা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। চাঁদনির কানে একটা কথাও ঢুকছে না। এই জগতে নেই যেন ও। আধার ওকে নাচাক, স্ত্রী হিসেবে না আনুক, তবুও বিয়ে তো হয়েছে। কবুল বলাটা তো মিথ্যে না। চাঁদনির ওর সাথে সংসার করার ইচ্ছেটাও মিথ্যে না। ও যে আধারের জীবনে সত্যিই থার্ড পার্সন হয়ে এসেছে সেটা জানা কথা। কিন্তু অর্পিতা আবার ফিরে আসতে চাচ্ছে। কেন চাচ্ছে? আবার আধারকে চায়ও? না না, এটা কি করে মানবে চাঁদনি? ও তো ওর স্বামীর ভাগ কাউকে দেবে না। কাউকে না। চাঁদনি যখন এসব ভাবনায় বুধ, তখনই আধার এসে ফোনটা ছো মেরে নিয়ে নিল। চলবে।